আমি কঙ্কন চক্রবর্তী। আজকে আমরা কাইনামেটিক্স অর্থাৎ স্থিতীয় গতি ক্লাস 3 অর্থাৎ দুটো ক্লাস হবার পর আজকে যে পোরশনটা আসছে সেই পোরশনটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আগের দুটো ক্লাসে আমরা সূত্রগুলো প্রমাণ করছিলাম। তো v is equal to u plus at, s is equal to ut plus half at square, এই সূত্রগুলো প্রমাণ করা হয়ে গেছে। আজকে আমরা v square is equal to u square plus 2as এই সূত্রটা প্রমাণ করব। দেখো, আমরা জানি সমত্বরণ a is equal to dv dt, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। তো এই জায়গাটায় এটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করছি সূত্রটা। তো এই যে ইকুয়েশনটা, এটাকে আমি একটু সাজিয়ে নেব। দেখো কিভাবে লিখছি। a is equal to, দেখো আমি একটা ds দিয়ে ভাগ করব, তারপর একটা ds গুণ করে দেব। dv তলাতে নিয়ে এলাম ds, তাহলে দেখো এখানে আর একটা ds আমি নিয়ে এলাম, রয়ে গেল dt। অর্থাৎ dv dt ছিল যেটা, আমি একটা ds এখানে নিয়ে এসেছি আর একটা ds গুণ করে দিয়েছি যাতে জিনিসটা একই থাকে। এবার দেখো ds dt এটা মানে কি? সরণের হার বা সরণ, এক জায়গা থেকে আরেক জায়গা একটা বস্তু গেছে, ds দূরত্ব, dt সময়, অর্থাৎ এটা হলো কিনা বেগ, সরণের হার, অর্থাৎ ds dt আমরা লিখতে পারি v। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো, और a is equal to dv ds into এটার মান কত না v, বসিয়ে দিলাম ভেলোসিটি। এবার দেখো আমি এটাকে গুণ করছি, a ds is equal to v dv। এইবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেব, উভয় পক্ষে সমাকলন করিয়া পাই। দেখো ইন্টিগ্রেশন a ds is equal to integration v dv প্লাস c। c কি বলেছিলাম? সমাকলন ধ্রুবক। আচ্ছা, এবার যেহেতু এটা সমত্বরণ তাই a হলো কনস্ট্যান্ট, কাজেই a ইন্টিগ্রেশনের বাইরে এসে শুধুমাত্র ds ইন্টিগ্রেশন হবে। আর v dv এর ইন্টিগ্রেশনে আমরা কি পাবো? দেখো আমি আগে অনেকবার বলেছি, তবু আবার বলে দিচ্ছি। x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, অর্থাৎ x স্কয়ার dx যদি হয়, এখানে n কত? আচ্ছা x স্কয়ার দরকার নেই, দেখো x dx যদি হয়, n হচ্ছে এখানে কত 1, তাহলে দেখো এটা আসবে x স্কয়ার বাই 2, কারণ x টু দি পাওয়ার n প্লাস 1 মানে এখানে আছে 1, 1 প্লাস 1 অর্থাৎ 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 অর্থাৎ 2। তো একই রকম ভাবে দেখো v dv আসবে কত? v স্কয়ার বাই 2। তাহলে দেখো লিখলাম এটা ইন্টিগ্রেশনের বাইরে এলো, ds এর ইন্টিগ্রেশন হয়ে চলে এলো কত না s, ইজ ইকুয়াল টু, দেখো এটা আসবে কত? v স্কয়ার বাই 2 প্লাস c। এখন এই যে কনস্ট্যান্ট, এটার আমরা মানটা বের করব কিভাবে? না কন্ডিশন পুট করে। কি কন্ডিশন? দেখো যখন at
তখন ব্রেকটা মানে ধরো আমরা শুরুতে বেগ কত ছিল না প্রাথমিক বেগ সেটা ইউ, অর্থাৎ এস যখন 0 অর্থাৎ শুরুতে ভি এর মান কত না ইউ। এই কন্ডিশন আমরা এখানে পুট করব, তাহলে দেখো কি আসবে। এস 0 মানে এই পার্টটা 0 হয়ে গেল, ভি এর মান ইউ মানে ইউ স্কয়ার বাই 2 প্লাস সি, অর্থাৎ সি এর মান এলো মাইনাস ইউ স্কয়ার বাই 2। এখন এই যে মানটা আমি সি এর পেলাম এই সমীকরণ, এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এই সমীকরণ আমরা বসিয়ে দেব। তাহলে দেখো কি আসবে, এই জায়গাটায় আমি লিখছি AS is equal to v square by 2 মাইনাস, দেখো সি এর মান কত ইউ মাইনাস অফ ইউ স্কয়ার বাই 2 বসিয়ে দেব ইউ স্কয়ার বাই 2। বসানোর পরে দেখো কি আসছে, দুইটা এদিকে আসবে 2as is equal to ওদিকে থাকছে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এই জায়গা থেকে দেখো কি পাচ্ছি, v স্কয়ার মানে ইউ স্কয়ারটা যদি 2as এর দিকে চলে আসে প্লাস হয়ে ইউ স্কয়ার প্লাস 2as, অর্থাৎ এই সমীকরণটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা এখানে যে জিনিসটা নতুন সমীকরণটা পেয়েছি সেটা হলো বা প্রমাণ করতে চলেছি সেটা হলো টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হতে পারে। তো দেখো টি তম সেকেন্ড জিনিসটা কেমন, মনে করো একটি বস্তু কণা 10 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করেছে, অর্থাৎ s is equal to 20 মিটার। এখন মনে করো 1 সেকেন্ডে এতটা গেছে, খানিকটা দ্বিতীয় সেকেন্ডে আরো খানিকটা গেছে, এই করে করে 10 মনে করো 10 সেকেন্ডে সে এখানে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ প্রথম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত প্রথম অংশটা, দ্বিতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত দ্বিতীয় অংশটা। অর্থাৎ দেখো যদি তোমাকে বলা হয় যে শুধুমাত্র দ্বিতীয় সেকেন্ডে সে কত দূর গেছে, তখন শুধুমাত্র দ্বিতীয় অংশটাকে বলতে হবে। এবার সেই একই রকম ভাবে মনে করো আমি 10 সেকেন্ড বলেছি, অর্থাৎ 10তম সেকেন্ডে কতটা গেছে কি করে পাবো না, একদম 9তম সেকেন্ড থেকে 10তম সেকেন্ডের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বই সে গেছে। অর্থাৎ যদি এমন ভাবে ভাবা যায় যে এই যে আমি এটাকে 10 সেকেন্ড বললাম, এটাকে মনে করো আমি বলছি টি সেকেন্ড, তো দেখো টি সময়ে সে গেছে কতটা না পুরো দূরত্বটা, তাহলে টি তম সেকেন্ড অর্থাৎ শেষ সেকেন্ডে সে কতটা গেছে, এখানে যেমন পেলাম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো শুধুমাত্র 10তমটা পাবো, অর্থাৎ 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ 9 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি পাচ্ছি বলো তো শুধুমাত্র 10তম সেকেন্ডে পাচ্ছি। অর্থাৎ এইরকম ভাবে আমি যদি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই কি করে পাবো না, টি সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ টি মাইনাস 1 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, যেমন এখানে 10 সেকেন্ড মাইনাস 9 সেকেন্ড করলাম ঠিক একই রকম, অর্থাৎ 1 সেকেন্ড আগে
পোরশনটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা বের করব কিনা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে বা সময়ে অতিক্রান্ত দূরত্ব। তো মোটামুটি এটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে মানে দূরত্ব সরণ এক। দেখো কিভাবে পাবো সেটা, যদি ধরো এস টি টি এস লিখে দিলাম হয়, তাহলে দেখো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ মাইনাস টি মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তো দেখো এটা কি s ইজ ইকুয়াল টু আমরা জানি ut প্লাস হাফ at স্কয়ার, বসিয়ে দিলাম ut প্লাস হাফ at স্কয়ার মাইনাস, দেখো এটা মানে কি t এর জায়গায় শুধুমাত্র t মাইনাস 1 হয়ে যাবে, u t মাইনাস 1, দেখো t এর বদলে বসাচ্ছি t মাইনাস 1 প্লাস হাফ a, একই রকম ভাবে t মাইনাস 1 তার স্কয়ার। তো দেখো এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশনটা করে নিই। এটা কি পাচ্ছি দেখো, ut আমি রাখলাম প্লাস হাফ a t স্কয়ার এটাও রাখলাম মাইনাস, দেখো ব্র্যাকেট তুলছি ut, এটাকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, মাইনাসটা দিয়ে, অর্থাৎ মাইনাস ut এটা প্লাস হয়ে যাবে প্লাস 1 ইনটু u মানে u, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ রইবে কে প্লাস u। আচ্ছা, এবারে দেখো এই মাইনাসটার সাথে আমি গুণ করছি মাইনাস হাফ a, এটাকে ভাঙছি না, রেখে দিচ্ছি, যেটা পাচ্ছি দেখো t স্কয়ার, এটাকে ভাঙলাম a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab বা 2t প্লাস b স্কয়ার অর্থাৎ 1, এটাকে রেখে দিলাম। তো দেখো এখানে কি ঘটছে, প্লাস ut মাইনাস ut ক্যান্সেল আউট, রয়েছে u, ইউটাকে নিয়ে এলাম প্লাস হাফ a t স্কয়ার, তো আমি এই জায়গা এই দুটো জায়গা থেকে দেখো হাফ a কমন নিয়ে নিচ্ছি, হাফ a কমন নিয়ে নিলাম, তাহলে দেখো রইল কে t স্কয়ার এখানে মাইনাস t স্কয়ার, দেখো t স্কয়ার হাফ এ কমন চলে গেছে, এই মাইনাসের সাথে এটা প্লাস হয়ে গিয়ে 2t প্লাস 2t, এই মাইনাসটা গিয়ে মাইনাস 1, অর্থাৎ দেখো এখানে t স্কয়ার কেটে গেল, তাহলে পেলাম কিনা s et8 is equal to u প্লাস হাফ a ভিতরে 2t মাইনাস 1, অর্থাৎ এটা যেটা পেলাম সেটা হলো t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা কিন্তু মনে রাখতে হবে, নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করার সময় কাজে আসবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কতগুলো লেখচিত্রের আকার একটু জেনে নেব। দেখ
আমরা যদি x অক্ষ বরাবর সময় t একে প্লট করি, y অক্ষ বরাবর বেগ প্লট করছি, তাহলে আমরা যে লেখচিত্রগুলো পাবো সেগুলোকে বলা হবে বেগ সময় লেখচিত্র, অর্থাৎ ভিটি গ্রাফ। তো দেখো এই লেখচিত্রে আমরা প্রথম থেকে দেখেছি কিনা যে v u + at এটা একটি সরলরেখা সমীকরণ ছিল, এবং সরলরেখাটা কেমন ছিল না এই রকম। তার কারণ হলো এখানে দেখো এ হচ্ছে সমত্বরণ, অর্থাৎ ত্বরণটা সমান, মানে সময়ের নির্দিষ্ট গ্যাপে বেগ বৃদ্ধিটা সমান। জিনিসটা দেখো, মনে করো আমি প্রত্যেকটা একই সময় গ্যাপ আমি নিলাম, মনে করো সবই 5 সেকেন্ড। অর্থাৎ দেখো এই বরাবর বেগ তো বৃদ্ধি পাচ্ছে, তো প্রথম 5 সেকেন্ডে যে বেগ ছিল, দ্বিতীয় 5 সেকেন্ডে দেখো বেগটা যতটা পরিমাণ বেড়েছে, তৃতীয় 5 সেকেন্ডে দেখো বেগটা ঠিক ততটাই বেড়েছে। এই হাইটগুলো দেখো সমান হবে। তারপরের 5 সেকেন্ডে দেখো বেগটা ঠিক ততটাই বেড়েছে। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে এটা সমত্বরণে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র। এইবার যদি এমন হয় যে এই লেখচিত্রটা সময় অক্ষের সমান্তরাল, তো দেখো এখানে আমি ভিটি গ্রাফি আঁকছি, টাইম ভেলোসিটি। দেখো লেখচিত্রটা যদি এরকম হয়, অর্থাৎ সময় অক্ষের সমান্তরাল, তো এখানে কি বোঝাচ্ছে বলতো, দেখো সময় বাড়ছে কিন্তু বেগের মানটা বাড়ছে না, হাইট গুলো সব সময় সেম, 5 সেকেন্ডে যা হাইট 10 সেকেন্ডে তাই, 15 সেকেন্ডে তাই। অর্থাৎ সময় যাচ্ছে কিন্তু বেগের মানটা বাড়ছে না, একই আছে। অর্থাৎ এই লেখচিত্রটা সমবেগে চলমান কোনো বস্তুর জন্য লেখচিত্র। অর্থাৎ আমি এটাকে লিখে দিলাম সমবেগ, তো এইটাকে লিখে দিলাম যেমন ঠিক সমত্বরণ, ঠিক সেরকমই এটাকে লিখে দিলাম সমবেগ, কণার গতিকে নির্দেশ করছে। এইবার দেখো যদি ত্বরণটাই আস্তে আস্তে বাড়তে শুরু করে, মানে ধরো 5 সেকেন্ডে যে বেগ নিয়ে যাচ্ছে 10 সেকেন্ডে বেগটা বাড়লো, 15 সেকেন্ডে আগের 5 সেকেন্ডে যে বেড়েছিল তার থেকে বেশি বাড়লো, জিনিসটা কেমন দেখো। আমি লেখচিত্রটা আঁকছি এইরকম, দেখো খেয়াল করে, আমি ধরো এই জায়গা থেকে নিলাম 5 সেকেন্ডে, মনে করো কতটা বৃদ্ধি পেয়েছে না, এতটা। তারপরের 5 সেকেন্ডে দেখো বৃদ্ধিটা বেড়ে গেছে, তারপরের 5 সেকেন্ডে দেখো আরো অনেকটা বেড়ে গেছে, আরো হাইটটা বেড়ে গেছে। অর্থাৎ এখানে ত্বরণটা বৃদ্ধি পেতে শুরু করেছে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সেই ত্বরণ যদি সমহারে হয় সেটাকে বলা হবে সমত্বরণ, এবং ত্বরণটাই যদি আরো বৃদ্ধি পেতে শুরু করে তাহলে সেটাকে বলা হচ্ছে কিন্তু ক্রমবর্ধমান ত্বরণ। তো দেখো এই জায়গাটায় যেমন এই বরাবর সমত্বরণ ছিল, তাহলে ত্বরণটা যদি বৃদ্ধি পাচ্ছে মানে কি, ত্বরণটা বৃদ্ধি পাওয়ার অর্থ কি, আরো বেশি করে বেগ পেয়ে যাচ্ছে। তো দেখো লেখচিত্রটা এখান থেকে শুরু হলেও সমত্বরণে যেটা যাচ্ছিল তার থেকে কিন্তু এটা বেশি করে বাড়ার দরুন এই স্ট্রেট লাইন থেকে দেখো উপর দিকে উঠতে শুরু করেছে। অর্থাৎ দেখো এই গ্রাফটা আমরা পাচ্ছি। তো সেই কারণে আমি এটাকে লিখে দিলাম ক্রমবর্ধমান ত্বরণ। ঠিক একই রকম ভাবে যদি ত্বরণটা হ্রাস পায়, অর্থাৎ দেখো এই যে স্ট্রেট লাইন এটা সমত্বরণ,
তার উপর দিকে উঠছে মানে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, আর ত্বরণ হ্রাস পাওয়ার অর্থ কি এই স্ট্রেট লাইন থেকে এটা একটু নিচের দিকে মুভ করতে শুরু করবে এরকম। অর্থাৎ কার্ভটা কেমন আসবে না, একটু স্ট্রেট লাইন থেকে একটু নিচের দিকে সরতে শুরু করবে এরকম। তাহলে এটা কি লিখবো, ক্রম হ্রাসমান ত্বরণ। তো এই গেল বেগ সময় লেখচিত্রের অন্তর্গত সমত্বরণ, সমবেগ, ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ এই জিনিসগুলো। এবার দেখো যদি আমি অ্যাক্সিস গুলোকে চেঞ্জ করে দিই, এসটি লেখচিত্র করি অর্থাৎ সরণ সময় লেখচিত্র, সেক্ষেত্রে দেখো এই কন্ডিশনের লেখচিত্রগুলো কেমন আসতে চলেছে খেয়াল করো। তো আমি করছি কি প্রত্যেকটাই সরণ সময় লেখচিত্র করে দিচ্ছি। অর্থাৎ x অক্ষ বরাবর সময়ই থাকবে, y অক্ষ বরাবর আসবে সরণ s। তো দেখো প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করছি। যে দেখো আমি একটা গ্রাফ টানি, স্ট্রেট লাইন সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। তো খেয়াল করে দেখো এই অবস্থাটায় কিন্তু সময় বাড়ছে কিন্তু সরণ বাড়ছে না, অর্থাৎ সরণ হচ্ছে না। এই জিনিস কখন হয়, দেখো সময় চলে যাচ্ছে কিন্তু কোনো সরণ হচ্ছে না। যেমন মনে করো আমি এখানেই দাঁড়িয়ে আছি, সময় যাচ্ছে আমার সরণ কিন্তু হচ্ছে না। অর্থাৎ একটা সরণ হয়েছে, অর্থাৎ খানিকটা হয়েছে কোনো একটা সময় গিয়ে তারপর সে দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ এটাকে বোঝায় স্থির বস্তুর লেখচিত্র। অর্থাৎ আমি লিখে দিচ্ছি এখানে বস্তু যখন স্থির বা স্থির বস্তু। এরপরের গ্রাফটা আমি আঁকছি, দেখো আগে গ্রাফটা আঁকি সেখান থেকে আমরা দেখাবো। এই শেপের গ্রাফটা আমরা আঁকছি, এই স্ট্রেট লাইনটা যেমন ছিল। স্ট্রেট লাইন এটা। তো দেখো খেয়াল করো ঠিক একই রকম ভাবে যদি আমি স্ট্রিপ গুলো কেটে কেটে দেখি কি দেখবো না, সমান সময় অন্তর সরণটা বৃদ্ধি পাচ্ছে সমান। ঠিক যেমন এখানে সমান সময় অন্তর বেগটা বৃদ্ধি পাচ্ছিল একইভাবে, ঠিক তেমনি একই সময় অন্তর সরণটা একইভাবে বাড়ছে। অর্থাৎ তুমি 5 সেকেন্ডে যাচ্ছ 5 মিটার, পরের 5 সেকেন্ডে যাচ্ছ আরো 5 মিটার, তারপরের 5 সেকেন্ড আরো 5 মিটার। তার মানে কি বলতো, একই সময় অন্তর একই দূরত্ব কভার করছে। তার মানে দেখো এটা কখন হয়, যখন কোনো একটা বস্তু বা গাড়ি সমবেগে চলে, একই সময় অন্তর একই দূরত্ব সে কভার করছে। অর্থাৎ সেক্ষেত্রে এই লেখচিত্রটা কিন্তু হয়ে যাবে সমবেগ। এসটি লেখচিত্রে। আচ্ছা এবার দেখো ঠিক একই রকম ভাবে আমি যদি এই লেখচিত্রটা আঁকি, তো দেখো এক্ষেত্রে কিন্তু সরণটা সমান সময় অন্তর সমানভাবে বাড়ছে না, একটু বেশি বেশি করে বাড়ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এইটা চলে আসবে দেখো সমত্বরণের লেখচিত্র। কার? এসটি গ্রাফে। তাহলে এটা আমি লিখে দিলাম সমত্বরণ। এবারে দেখো ভিটি গ্রাফে যখন আমরা এখানেতে ত্বরণের জিনিসগুলো দেখেছি, তো একই রকম ভাবে কিন্তু আমরা মন্দন গুলো দেখবো। অর্থাৎ কিনা দেখো এটা কিন্তু আমরা আবার ভিটি গ্রাফ আঁকছি।
সমত্বরণ ছিল, বেগটা বৃদ্ধি পাচ্ছিল, তাহলে সমমন্দন মানে কি হবে, বেগটা হ্রাস পাবে, অর্থাৎ থামতে চেষ্টা করছে। দেখো এক্ষেত্রে লেখচিত্রটা আসবে নিচের দিকে, তাহলে এটা সমমন্দন, এটা কিন্তু সমমন্দন, ঠিক আছে। এইবার দেখো আমি একটা গ্রাফে বুঝিয়ে দিচ্ছি, যদি মন্দনটা বেশি হয় অর্থাৎ ক্রমবর্ধমান মন্দন, অর্থাৎ আরো যেখানে থামার চেষ্টা করছিল ব্রেক বসে গাড়িটা তারও আগে থেমে যাবে, অর্থাৎ গ্রাফটা তখন কেমন হবে দেখো, একটু এই রকম ভাবে নামতে শুরু করবে। আর যদি একই রকম ভাবে মন্দনটা যদি হ্রাস পেতে শুরু করে, অর্থাৎ যে রেটে গাড়িটা ব্রেক করেছিল যেখানে গিয়ে থামবে তার থেকে একটু দূরে থামবে, অর্থাৎ মন্দনটা একটু কমে গেল, সেক্ষেত্রে কিন্তু লেখচিত্রটা এখানে আসছিল দেখো স্ট্রেট লাইন থেকে একটু এই দিকে শিফট করবে, অর্থাৎ এটা কার্ভটা এদিকে বেঁকে ছিল, এই কার্ভটা কিন্তু একটু মোটামুটি ভাবে এই দিকে যেতে চাইবে, সরি এরকম। অর্থাৎ দেখো আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটা হলো সমমন্দন, এটা হলো ক্রমবর্ধমান মন্দন, আর এটা হলো মানে উপরের রাগটা হলো সবার উপরেরটা ক্রম হ্রাসমান মন্দন। এখন এই লেখচিত্রগুলো থেকে একটা জিনিস একটু খেয়াল করো তো, এই যে ভিটি লেখচিত্র এবং এসটি লেখচিত্র, দেখো ভিটি লেখচিত্রে যে কার্ভটা ছিল সেম কার্ভ যখন এসটি লেখচিত্রে আসছে, দেখো এটা ছিল সমবেগ, এটা হয়ে গেল স্থির বস্তু। তারপরের স্টেপটা দেখো, ভিটি লেখচিত্রে যেটা স্ট্রেট লাইনটাই উঠছিল সেই স্টেপটা দেখো এখানে এসটি লেখচিত্রে এটা ছিল সমত্বরণ, এটা ছিল সমবেগ। একই স্টেপ দেখো এই যে ভিটি লেখচিত্রে এটা ছিল ক্রমবর্ধমান ত্বরণ, কিন্তু সেই স্টেপটাই যখন আমরা এসটি লেখচিত্রে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে কিনা সমত্বরণ। মানে ঠিক যেন খেয়াল করে রাখবে, মনে রাখার সুবিধার্থে বলছি যে ভিটি লেখচিত্রে যে কার্ভগুলো পাচ্ছি ঠিক সেই কার্ভগুলোই যখন এসটি লেখচিত্রে পাচ্ছি ঠিক তার পূর্বের অবস্থাটাকে বোঝাচ্ছে। মানে একটা বস্তু সমবেগে যাচ্ছে যে লেখচিত্রে ভিটিতে, এসটিতে সেই দাঁড়িয়ে আছে ঠিক যেন তার আগের মুহূর্ত বা আগের স্টেপ। আবার দেখো ভিটি লেখচিত্রে যখন সে সমত্বরণে যাচ্ছে সেই কার্ভটাতেই এসটি লেখচিত্রে সে কিন্তু সমবেগে যাচ্ছে, ঠিক তার আগের স্টেপ মনে হচ্ছে না? বা একই রকম ভাবে যখন ভিটি লেখচিত্রে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে যাচ্ছে সেই সেটটাই কিন্তু যখন আমরা এসটি লেখচিত্রে দেখাচ্ছি সেটাই হয়ে গেল সমত্বরণ নিয়ে যাচ্ছে, ক্রমবর্ধমান ত্বরণটা এখানে সমত্বরণ দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। এইবার আর একটা জিনিস আমি বলবো, দেখো যদি এই লেখচিত্রটা ভিটি লেখচিত্র হয় এবং লেখচিত্রটা ধরো এরকম পেয়েছো, তাহলে দেখো এর যে নতি অর্থাৎ কোন একটা বিন্দুতে তার স্পর্শক কি নির্দেশ করবে বলতো? দেখো সেই স্পর্শকটা যদি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে সেইটা প্রকাশ করবে নতি, অর্থাৎ এম মানে ট্যান থিটা, তার মানে কি বলতো ডিভি ডিটি। মানে জিনিসটা এরকম বোঝায় যে কোনো একটা জায়গায় এটা একটা অ্যাঙ্গেল করেছে মনে করো সেটা থিটা 1, আবার এই জায়গাটায় তার স্পর্শকটা অন্য একটা জায়গায় স্পর্শকটা মনে করো যে কোণ করেছে থিটা 2, তাহলে tan
থিটা 1 মাইনাস tan থিটা 2। তো এটা কি প্রকাশ করছে বলো তো? দেখো tan থিটা মানে কি dv dt, অর্থাৎ dv dt মানে কি ত্বরণ a, অর্থাৎ একটা ত্বরণের পরিবর্তন নির্দেশ করলো। এবার ধরো মনে করো ওই রেখাচিত্রটাই যদি vt না হয়, যদি st রেখাচিত্র হয়ে যেত, দ্বিতীয় ক্ষেত্রে বলছে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা কি পেতাম বলতো? dv dt না পেয়ে ds dt পেতাম, অর্থাৎ সেক্ষেত্রে tan থিটার মান আসতো কত না ds dt। তো দেখো সেটা মানে কি না বেগ। এবারে ঠিক একই রকম ওইতে মনে করো দুটো জায়গায় দুটো স্পর্শক, একটা থিটা 1 কোণ করেছে আর একটা থিটা 2 কোণ করেছে, তাহলে সেই জায়গায় কি পেতাম বলতো? বেগের পরিবর্তন পেতাম। মনে করো থিটা 1 টা v1, থিটা 2 টা মানে tan থিটা 1 টা v1, tan থিটা 2 টা v2। তাহলে দেখো বেগের পরিবর্তন কি পেতাম? tan আচ্ছা v2 মাইনাস v1 মানে কি পাচ্ছি দেখো tan থিটা 2 মাইনাস tan থিটা 1। এবার এটা যদি আমি সময়ের ইন্টারভ্যাল অর্থাৎ t2 মাইনাস t1 দিয়ে ভাগ করে দিই, মানে প্রথম এর ক্ষেত্রে টাইম লেগেছে t2, এর জন্য t1। তো সেক্ষেত্রে কি পাচ্ছি বলতো? বেগের পরিবর্তনের হার, মানে এই বেগটাকে আমি সময় দিয়ে ভাগ করে দিয়েছি বেগের পরিবর্তনটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পেয়ে যাবো কিনা ত্বরণ, অর্থাৎ এটা পাবো কিনা a। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। তো তোমরা আজকে যতদূর হলো এই জায়গাটা তোমরা একটু প্র্যাকটিস করে নিও। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা আরো কিছু থিওরিটিক্যাল প্রবলেম যেগুলো রয়েছে আলোচনা করব। ভালো থেকো।